সবাইকে নমস্কার এবং আদাব। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায় জীবকোষ ও টিস্যুয়ের এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জীববিজ্ঞানের শর্ট সিলেবাসের মধ্যে এই যে 2 নম্বর অধ্যায় জীবকোষ ও টিস্যু এবং 11 নম্বর অধ্যায় জীবের প্রজনন, এগুলা মানে বড় চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক মনে রাখার জিনিস আছে। তো আমি চেষ্টা করব এই 2টা অধ্যায় তোমাদের মানে এমসিকিউর জন্য যা যা লাগে সবগুলো তোমাদের দিয়ে দেওয়ার, ঠিক আছে? কম সময়ের মধ্যে যেন আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারি সেভাবেই তোমাদের দিয়ে দিব। তো শুরু করি আমাদের। আচ্ছা, আমি বলে রাখি এই যে তোমাদের যে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো কীভাবে সাজানো হয়েছে ভাইয়া, মনে করো এই যে কোষ ও কোষের প্রকারভেদ, ঠিক আছে? এই টাইপের জন্য আমরা প্রথমে কিছু আলোচনা করে ফেলব, তাহলে এই টাইপ থেকে আমাদের যাই প্রশ্ন আসুক না কেন আমরা পারব, ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, নিউক্লিয়াস সুগঠিত নয় নিচের কোনটি? নিউক্লিয়াস সুগঠিত নয় নিচে কোনটি? আচ্ছা, তাহলে আমরা আগে একটু পড়ে আসি। দেখো এখানে এই যে কোষ, তাই না, সেল, কোষ, এই কোষটাকে 2 ভাগে ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়। একটা হইতেছে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, আর একটা হইতেছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ। এখন দেখো আদি কোষের মধ্যে কি নিউক্লিয়াসটা সুগঠিত নিউক্লিয়াস না, শুধুমাত্র রাইবোজোম থাকে। যে কোষীয় অঙ্গাণুর মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড কোনো কিছু থাকে না, শুধুমাত্র কি থাকে? রাইবোজোমটা থাকে। উদাহরণের মধ্যে কী আছে ভাইয়া? ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল। এরপর দেখো প্রকৃত কোষ বা ইউক্যারিওটিকের মধ্যে কী আছে? নিউক্লিয়াসটা সুগঠিত এবং সকল অঙ্গাণু থাকে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি বডি সব কিছুই এখানে থাকে, ঠিক আছে? আবার এই যে প্রকৃত কোষকে কাজের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হইতেছে দেহকোষ আর একটা হইতেছে জনন কোষ বা সোম্যাটিক সেল বা গ্যামেটিক সেল, ঠিক আছে? এখন দেখো দেহকোষের কাজ কি? দেহ গঠনে অংশগ্রহণ করে। এই যে আমরা যে বড় হইতেছি, তাই না? তো আমাদের দেহ গঠনে কে অংশগ্রহণ করে? এই দেহকোষটা অংশগ্রহণ করে। আর জনন কোষের কাজ কি ভাইয়া? জনন কোষ উৎপন্ন করা। জনন কোষ মানে কি? ওই শুক্রাণু, ডিম্বাণু এগুলো হইতেছে উৎপন্ন করা কার কাজ? জনন কোষের কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ে দেখো এই একটা উদ্ভিদ কোষের একটা চিত্র দেওয়া আছে আর প্রাণী কোষের একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? আমাকে দেখতে হবে উদ্ভিদ কোষে কী কী থাকে আর প্রাণী কোষে কী কী থাকে, এটা দেখতে হবে। এরপরে কি দেখতে হবে? কোনটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, আবার কোনটা প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না। আমাকে এই জিনিসগুলা দেখতে ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। তো দেখো আমি বলি, একটা উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে, কোষ প্রাচীর থাকে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজমিক ধাত্র থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নিউক্লিয়াস থাকে, আন্তঃকোষীয় ফাঁক, গলগি বস্তু থাকে, এরপরে মাইটোকন্ড্রিয়া থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, লাইসোজোম থাকে, ঠিক আছে? তো দেখো প্রাণী কোষের মধ্যে কী কী থাকে দেখো, এই যে মাইক্রোভিলাস থাকে, মানে এই যে কোষ ঝিল্লির যে বাজ, এই যে প্রাণী কোষের, এই যে প্রাণী কোষ না এটা না, এই যে প্রাণী কোষের যে এটা দিচ্ছে কোষ ঝিল্লির যে ভাঁজ, এই যে ভাঁজগুলোকে কী বলা হয়? মাইক্রোভিলাস বলা হয়। তারপর মাইটোকন্ড্রিয়া থাকে, গোলগি বডি থাকে, সেন্ট্রোসোম থাকে, নিউক্লিয়াস থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, লাইসোসোম থাকে, কোষ গহ্বর থাকে। তাহলে এখন একটা জিনিস খেয়াল রাখো, এই যে দেখো এখন উদ্ভিদ কোষে কেবলমাত্র কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না, এটা একটু মনে রাখবা। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা কি ভাইয়া? সব অনেক বড়, তাই না? এই যে দেখো অনেক বড় একটা কোষ গহ্বর, এই যে ভেতরটা, এটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বর। এরপরে দেখো আর কি আছে? আন্তঃকোষীয় ফাঁক, মাইটোকন্ড্রিয়া দুইটাতে থাকে, ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। তোমরা মিলাবা, পরে একটু তুমি মিলাই ফেলবা, ঠিক আছে? এরপর দেখো প্রাণী কোষে যদি আসি, মাইক্রোভিলাস, গোলগি বডি এখানেও আছে, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম। এই যে লাইসোসোমটা এটা তোমার প্রাণী কোষে থাকে, লাইসোসোমটা প্রাণী কোষে থাকে, ঠিক আছে? এরপর দেখো এই যে কোষ গহ্বর দেখো, মানে কোষ গহ্বর হইতেছে তোমার উদ্ভিদ কোষে থাকে, ঠিক আছে? বড় আকারে থাকে, প্রাণী কোষে থাকে না বললে চলে। যদি থাকে সেটা কি হবে? খুবই ছোট, ঠিক আছে? এটা একটু মনে রাখবো। তোমরা দেখে ফেললাম, এখন আমরা এমসিকিউতে যাই। দেখো তাহলে কি বলছে, নিউক্লিয়াস সুগঠিত নয় নিচের কোনটির? কোন ভাইয়া? কোষ কয় ধরনের? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। একটা হইতেছে আদি কোষ, আরেকটা হইতেছে কি?
আর একটা হইতেছে প্রকৃত কোষ। এই আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, আদি প্রকৃতির কোষে কোনটিও উপস্থিত? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, ক্লোরোপ্লাস্ট। আদি প্রকৃতির কোষে শুধুমাত্র এই রাইবোজোম অঙ্গনিত থাকে, আর প্রকৃত কোষে সবগুলাই থাকে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুতে উপস্থিত? ভাইয়া বলো তো, এই যে ব্যাকটেরিয়া এটা কোন কোষ? এই যে আদি কোষে ছিল না উদাহরণে ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, এটা হইতেছে আদি কোষ। এখন বলো কি বলছে, তাহলে ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণু থাকে বা আদি কোষে কোন অঙ্গাণু থাকে, এরকম প্রশ্ন বলতে পারে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম। এই যে রাইবোজোমটা থাকে আদি কোষে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এখন নতুন একটা টাইপ, এটা হইতেছে কোষপ্রাচীর, কোষঝিল্লি, নিউক্লিয়াস, তাই না? তো এই টাইপটার এমসিকিউ সলভ করার আগে আমরা একটু দেখে আসি। এই যে দেখো, আমাদের বইয়ে এই একটা চিত্র দেওয়া আছে কোষপ্রাচীরের, একটা নিউক্লিয়াসের চিত্র দেওয়া আছে, আর পাশে হইতেছে কোষঝিল্লির একটা চিত্র দেওয়া আছে। তো দেখো, এই যে কোষপ্রাচীরটা দেখো, এই যে কোষপ্রাচীরটা, এটা হইতেছে আমাদের 3টা স্তর। কোষপ্রাচীরটা কয়টা স্তর? কোষপ্রাচীর হইতেছে 3টা স্তর। প্রথম স্তর এটা হইতেছে মধ্যপর্দা, এরপর হইতেছে প্রাথমিক প্রাচীর 2 নম্বর স্তর, এরপর হইতেছে গৌণ প্রাচীর। তাহলে কয়টা স্তর কোষপ্রাচীরে? কয়টা স্তর? 3টা স্তর, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। ঠিক আছে, আবার এই যে গৌণ প্রাচীর, এই যে গৌণ প্রাচীরটা এটা আবার 3টা স্তরে বিভক্ত, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই পুরোটা হইতেছে নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের ভিতরে কি কি অংশ থাকে? এই যে একটু আগে বললাম না, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এই যে নিউক্লিয়াসের মধ্যে এই যে সবগুলা যদি থাকে, এই সবগুলা যদি থাকে, তখনই আমরা বলবো তাকে সুগঠিত নিউক্লিয়াস। এখান থেকে যদি একটা যদি বাদ যায়, তখন আমরা তাকে বলবো সুগঠিত নিউক্লিয়াস না। তাহলে দেখো, একটা সুগঠিত নিউক্লিয়াসে কি কি থাকে দেখো, একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। এই জিনিসগুলো থাকলে আমরা তাকে কি বলবো? সুগঠিত নিউক্লিয়াস বলবো, যেটা আদি কোষে থাকে না, প্রকৃত কোষে কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা আর দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে কোষঝিল্লির চিত্র, কোষঝিল্লির চিত্র, তাই না? দেখো আমি কি বলছিলাম ভাইয়া, এই যে কোষঝিল্লির যে ভাঁজগুলাকে কি বলা হয়? মাইক্রোভিলাই বলা হয়। কোষঝিল্লির ভাঁজগুলাকে কি বলা হয়? মাইক্রোভিলাই বলা হয়। কেন? এগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? যেগুলো দেখাই দিছি সেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে। আমরা প্রশ্নে যাই, কি বলছে দেখো, কোষ প্রাচীরের গৌণ প্রাচীরটি কয় স্তর বিশিষ্ট? দেখো, কোষ প্রাচীর, সেল ওয়াল, কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট? কোষ প্রাচীর হইতেছে 3 স্তর বিশিষ্ট। একটা কি? একটা হইতেছে মধ্যপর্দা, আরেকটা কি? আরেকটা হইতেছে প্রাথমিক প্রাচীর, আরেকটা কি? আরেকটা হইতেছে গৌণ বা সেকেন্ডারি বলা হয়, গৌণ বা সেকেন্ডারি প্রাচীর। এখন আবার এই যে গৌণ প্রাচীরটা, এটা আবার 3টা স্তরে বিভক্ত, বুঝতে পারছো? এই গৌণ প্রাচীরটা কয়টা স্তরে বিভক্ত? 3টা স্তরে বিভক্ত। তোমাকে প্রশ্ন কি বলছে, কোষ প্রাচীরের গৌণ প্রাচীরটি কয় স্তর বিশিষ্ট? এই যে 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। পরের প্রশ্নে যাই। ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত? ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত? খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমাদের বড় ভাইয়াদের মেডিকেল পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আসে অনেকবার, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত? এটা হইতেছে কাইটিন দ্বারা গঠিত। এই কাইটিনটা কি ভাইয়া? এই কাইটিনটা হইতেছে এক ধরনের জটিল পলিস্যাকারাইড। আস্তে আস্তে বুঝতে পারবা, সমস্যা নেই। এই কাইটিনটা কি? এক ধরনের জটিল পলিস্যাকারাইড। আচ্ছা, পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি?
এই যে উদ্ভিদের কোষ প্রাচীরটা এটা কী দিয়ে তৈরি ভাইয়া? সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। আর যে কাইটিন কি? কাইটিনটা হইতেছে ছত্রাকের। এটা কি? এটা হইতেছে ছত্রাকের কোষ প্রাচীর। আচ্ছা, পরের প্রশ্ন যাই, কি বলছে দেখো, কোষঝিল্লির ভাঁজকে কি বলে? এই যে বলছিলাম না, এই যে এটা কোষঝিল্লির এই যে ভাঁজগুলাকে, এই ভাঁজগুলাকে কি বলা হয়? এটাকে বলা হয় মাইক্রো বানান বলিলে কিছু করার নাই, এরকম মনে হয় মাইক্রোভিলাই, বুঝলে হইল, মাইক্রোভিলাই বলা হয়। আচ্ছা, এখানে কৃষ্টি মানে কি দেখো, এটা খুবই, তোমরা মাইটোকন্ড্রিয়া পড়ছিলা না? এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? এরকম ভাঁজ অংশ থাকে না, ভিতরের যে মেমব্রেনটা এরকম ভাঁজ অবস্থায় থাকে। তো এই যে ভেতরের যে ভাঁজ অংশগুলো, ভেতরের যে মেমব্রেনটা যে ভাঁজ আকারে থাকে, এটাকে বলা হয় কৃষ্টি। আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া, যখন পড়বো তখন কিন্তু বলবো তোমাদের। আর ম্যাট্রিক্স মানে কি? এই যে ফাঁকা অংশগুলোকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। এটা হইতেছে ম্যাট্রিক্স, ঠিক আছে, সমস্যা নেই, আমরা পড়বো। এরপর দেখো কি বলছে, প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা সরিয়ে নিলে যা থাকে তা কি? আচ্ছা দেখো একটা জিনিস, প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে ভাইয়া? প্রোটোপ্লাজমের মধ্যে থাকে হইতেছে নিউক্লিয়াস, প্লাস আর কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো কি বললাম, প্রোটোপ্লাজমের ভিতরে, এটা কোষের প্রোটোপ্লাজমের ভিতরে কি কি থাকে? থাকে হইতেছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজমে কি কি থাকে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। কি বলছে দেখো, প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা মানে কি? নিউক্লিয়াসকে কি বলা হয়? কেন্দ্রিকা বলা হয়। সরিয়ে নিলে কি থাকে? তাইলে দেখো, এই যে প্রোটোপ্লাজম থেকে আমি কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সরিয়ে নিলাম, তাহলে কি থাকবে? থাকবে হইতেছে শুধুমাত্র সাইটোপ্লাজম, গণিতের মতো, তাই না? তো কি থাকবে? থাকবে হইতেছে সাইটোপ্লাজম। আচ্ছা, পরের প্রশ্নে যাই, কি বলছে দেখো, নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত? দেখো, এই যে নিউক্লিয়াসটা, এই হইতেছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে হইতেছে একটা নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস থাকে। আর কি থাকে? আর বিভিন্ন তোমার এই যে ক্রোমাটিন জালিকাগুলো থাকে, তাই না? ক্রোমাটিন জালিকা থাকে। আর এটা হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। তো এই যে নিউক্লিওলাস, এটা কি দিয়ে তৈরি ভাইয়া? এটা হইতেছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। আরএনএ অ্যান্ড প্রোটিন দিয়ে তৈরি, মনে রাখবে একটু। এই নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত? আরএনএ ও প্রোটিন। আরএনএ আর প্রোটিন। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো আনসার হবে আরএনএ এবং প্রোটিন। তো ভাইয়া, আমাদের এখন নতুন আরেকটা টাইপ, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিবারই প্রশ্ন থাকবে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেমন যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কী বলছে দেখো, অক্সিজম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়? আচ্ছা, তো আমরা একটু দেখে নেই আমাদের কী কী দেওয়া আছে। এই দেখো, বলো তো, এই যে চিত্রটা, এটা কিসের চিত্র? এটা হইতেছে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। এটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। আর যে পাশে যেটা চিত্র দেওয়া আছে, এটা কিসের চিত্র ভাইয়া? এটা হইতেছে তোমার ক্লোরোপ্লাস্টের চিত্র। এই চিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, ক্লোরোপ্লাস্টের চিত্র, ঠিক আছে। এখন তো কি বলছিলাম, এই যে মাইটোকন্ড্রিয়ার এই যে ভেতরের যে মেমব্রেনটা, এই যে ভাঁজগুলোকে কি বলা হয়? এই ভাঁজগুলোকে বলা হয় কৃষ্টি। এই ভাঁজগুলোকে বলা হয়, আচ্ছা এটা না, কৃষ্টি না,
ক্রিস্টি কোথায় দেওয়া আছে দেখো, এই যে ক্রিস্টি, ভেতরের যে মেমব্রেনের যে ভাঁজগুলোকে এটাকেও ক্রিস্টি বলবো, আমি এটাকেও ক্রিস্টি বলবো, বোঝা গেল। আর দেখো ওই যে অক্সিজম মানে কি, এই যে ক্রিস্টির গায়ে যে দানাদার যে অংশ, দানাদার যে বস্তুগুলো থাকে এগুলাকে বলা হয় অক্সিজম, এই যে দানাদার বস্তু অক্সিজম, ঠিক আছে। আর ম্যাট্রিক্স মানে কি, এই যে ফাঁকা অংশগুলো। ঝিল্লি, এই যে ঝিল্লি। তো আশা করি আমরা মাইটোকন্ড্রিয়া বুঝতে পারছি। এরপর দেখো প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে দেখো কী কী আছে দেখো, এই যে ম্যাট্রিক্স আছে, বহিস্তর আছে, অন্তঃস্তর, স্টোমা ল্যামেলি, গ্রানাম, গ্রানাম চক্র বা থাইলাকয়েড, গ্রানাম ল্যামেলাম। ভাই এখানে একটা জিনিস বোঝার আছে, এই দেখো এই যেখানে এই যে কী থাকে, এরকম অনেকগুলো প্লেট আছে না, এরকম অনেকগুলো প্লেট, এই অনেকগুলো প্লেট থেকে যখন একটা যখন প্লেট, তখন তাকে বলা হয় থাইলাকয়েড। একটা প্লেট থাকলে তাকে বলা হয় থাইলাকয়েড। যখন যখন প্লেট হবে, এই যে অনেকগুলো প্লেট, তখন তাকে বলা হয় গ্রানাম। গ্রানাম বোঝা গেল। এখন অনেকগুলা গ্রানাম আছে, দেখো এই একটা গ্রানাম, তোমার এই চিত্রে দেখো এই একটা গ্রানাম। তো অনেকগুলো গ্রানাম যখন হবে তখন তাকে বলা হয় গ্রানা। গ্রানা মানে কি, বহুবচন, আর গ্রানাম মানে কি, একবচন, ঠিক আছে, এটা একটু মনে রাখবো। তো একটা থাকলে থাইলাকয়েড, তো আশা করি আমরা এখন পারব। তো যাই আমরা পরবর্তী স্লাইডে। এখন দেখো এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, এরকম দিয়ে দিছি। এই যে প্লাস্টিড, এই প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে কি, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ বর্ণের। ক্লোরোপ্লাস্ট মানে কি, এটা হইতেছে সবুজ বর্ণ। আর ক্রোমোপ্লাস্ট মানে কি, সবুজ বাদে বাকি যা রং আছে, সবুজ বাদে বাকি যা রং আছে সবগুলো হইতেছে ক্রোমোপ্লাস্টের মধ্যে। আর লিউকোপ্লাস্ট মানে কি, লিউকোপ্লাস্ট মানে হইতেছে বর্ণহীন, কোনো কালার নাই, ঠিক আছে। তো এখন দেখো ভাইয়া, এই যে ক্রোমোপ্লাস্টের মধ্যে কি কি কালার, মানে বিভিন্ন নাম আছে, ঠিক আছে, এগুলো নামগুলো গুরুত্বপূর্ণ। যেমন আছে জেন্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। জেন্থোফিল মানে কি, হলুদ। ক্যারোটিন মানে কি, কমলা। এরপরে ফাইকোএরিথ্রিন মানে কি, লাল। ফাইকোসায়ানিন মানে কি, নীল। এই যে গাজর দেখতে কমলা কেন, এই যে ক্যারোটিন আছে, গাজরে কি থাকে, ক্যারোটিন থাকে, কারণে গাজর দেখতে কমলা কালারের, ঠিক আছে। তো এই যে বক্সটা মনে রাখতে হবে। পরে দেখো, হ্যাঁ, এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ছক বলা যাইতে পারে। এরপরে টিস্যুর ক্ষেত্রেও বিভিন্ন গুরুত্বপূর্ণ আছে, তবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো বিভিন্ন যে অঙ্গাণু, সাইটোপ্লাজমে যে বিভিন্ন যে অঙ্গাণু আছে, এই অঙ্গাণুগুলা কৈস্তর, তাদের আবরণটা কৈস্তর এখানে দেওয়া আছে, এবং তাদের কাজ কি, প্রধান কাজ কি, সেগুলো কিন্তু দেওয়া আছে। এটা কষ্ট করে হলেও মনে রাখতে হবে, এখান থেকে একটা এমসিকিউ তো পাবা, ঠিক আছে। তো প্রথমে কি বলছে দেখো, প্রথমে কোনটা আছে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আবরণ কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। এর প্রধান কাজ কি, শক্তি উৎপাদন। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউসও বলা হয়, এই তো ব্যাকেটে দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো প্লাস্টিড, এই প্লাস্টিডের আবরণ কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। এর প্রধান কাজ কি, শর্করা তৈরি করা। এ কারণে কোষের রান্নাঘর বলা হয় প্লাস্টিডকে। এই যে লাইনটা দেখো, গ্রানা, সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো গোলগি বস্তু, এটাও আবরণটা 2 স্তর বিশিষ্ট, বিভিন্ন পদার্থ নিঃসৃত করে, হরমোন নিঃসরণ করে, কখনো প্রোটিন সঞ্চয় করতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 স্তর বিশিষ্ট, প্রোটিন সংশ্লেষ, মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে। এবার এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক মানে কি, এনজাইম ও কোষে উৎপাদিত দ্রব্যাদি পরিবহনে ভূমিকা রাখে। এ কারণে মনে রাখবা, এটাও লিখে রাখো, এখানে লিখি নাই যদিও। এ কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোষের পরিবহন তন্ত্র বলা হয়, ঠিক আছে, লিখে রাখলে ভালো আর কি। কোষ গহ্বর, এটা আবরণটা হইতেছে 1 স্তর বিশিষ্ট, প্রধান কাজ কি, কোষ রস ধারণ করা। লাইসোজোম 1 স্তর বিশিষ্ট, এই যে কোষের যে জীবাণুগুলো যে প্রবেশ করে সেগুলোকে কে করে, ধ্বংস করে, হইতেছে লাইসোজোম। এবারে কোষ কঙ্কাল, এই যে কোষ কঙ্কালের মধ্যে কি আছে ভাইয়া, ওই যে মাইক্রোটিউবুল আছে, মাইক্রোফিলামেন্ট আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কোষ কঙ্কালের মধ্যে পড়ে। রাইবোজোমের কোনো স্তর নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো আবরণে তার কোনো আবরণ নাই, ঠিক আছে।
প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করে, এ কারণে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রোজোম আবরণ নাই, এস্টার তৈরি করে। ওই যে কোষ বিভাজনে, আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টারটা যখন পড়বো তখন দেখাবো এস্টার কি। ওই এস্টার কে তৈরি করে সেন্ট্রোজোম। স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে ভূমিকা রাখে। ওই যে কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্র ছিল, সেগুলো সৃষ্টিতে কি ভূমিকা রাখে? সেন্ট্রোজোম। বিভিন্ন ফ্লাজেলা তৈরিতে ভূমিকা রাখে। ঠিক আছে, তো এই যে ছকটা ভাইয়া মনে রাখতে হবে। দেখো তোমরা এখন নিজেরা দেখবে কতটা এমসিকিউ আসছে এই ছক থেকে। অক্সিজেন ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেই? অক্সিজেন ধারণকারী, অক্সিজেন কোথায় ছিল? মাইটোকন্ড্রিয়াতে ছিল। তাহলে মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু হবে। আচ্ছা, তা দেখো কারণ কি বলছে? অক্সিজেন ধারণকারী। এখন অক্সিজেন ধারণকারী কোনটা? এটা হইতেছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তে কি বলছে? কোন প্রক্রিয়ায় অংশ নেই? শ্বসন, অবিশ্রবণ, ইমবাইবিশন, সালোক সংশ্লেষণ। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি তৈরি করা। শক্তি কোনটার মাধ্যমে হয়? শ্বসনের মাধ্যমে হয়। শক্তি কিসের মাধ্যমে তৈরি হয়? শ্বসনের মাধ্যমে তৈরি হয়। তাহলে কোন প্রক্রিয়ায় অংশ নেই? শ্বসন প্রক্রিয়ায় অংশ নেই। শ্বসন প্রক্রিয়ায় অংশ নেই। ভাইয়া বলো তো মাইটোকন্ড্রিয়ার আবরণ কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। একটু আগে দেখছি। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে কি বলে? কি বলে মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণের ভাঁজকে? এই যে ভাঁজগুলাকে কি বলে? এই যে ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। জাস্ট বোঝার জন্য দিলাম আর কি। ক্রিস্টি বলে। আর এই যে ক্রিস্টির মধ্যে যে দানাদার যে গোলাকার বস্তুগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় অক্সিজম। মাইক্রোভিলাই মানে কি? কোষ ঝিল্লির যে ভাঁজগুলাকে, এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। পরবর্তী প্রশ্নে যাই। প্লাস্টিডের কাজ কোনটা? খাদ্য প্রস্তুত করা, জীবাণু ধ্বংস করা, শক্তি উৎপাদন করা, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। দেখো প্লাস্টিডের কাজ হইতেছে খাদ্য প্রস্তুত করা। জীবাণু ধ্বংস করা কার কাজ? কি দেখছিলাম ভাইয়া? লাইসোসোম না? লাইসোসোমের কাজ হইতেছে জীবাণু ধ্বংস করা। শক্তি উৎপাদন করা কার কাজ? এটা হইতেছে মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? খাদ্য প্রস্তুত করা। পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? কোষকে রক্ষা, শক্তি উৎপাদন, বংশবৃদ্ধি, খাদ্য তৈরি। এই যে শক্তি উৎপাদন হইতেছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। খাদ্য তৈরি, এটা কার কাজ? এটা হইতেছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের। এ কারণে ক্লোরোপ্লাস্টে কি বলা হয়? কোষের রান্নাঘরও বলা হয়। আচ্ছা, এটা তো আনসার হবে না, এটা কেটে দিই। এখন দেখো কি বলছে, উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কোনটা? মানে কি, কোন অঙ্গাণুর মাধ্যমে আমি উদ্ভিদ আর প্রাণীকোষকে আলাদা করতে পারবো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদও থাকে, প্রাণীতেও থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদও থাকে, প্রাণীতেও থাকে। প্লাস্টিড কিন্তু ভাইয়া শুধুমাত্র উদ্ভিদে থাকে, প্রাণীতে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। চিত্রে কিন্তু দেখাইছিলাম। তো এই যে প্লাস্টিকটা হইতেছে তোমার উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু। রাইবোজোম দুইটাতেই থাকে। ঠিক আছে, তো ভাই একটা জিনিস মনে রাখবা, এই যে এই রাইবোজোম হইতেছে তোমার কি প্রোটিন তৈরি করে, এখানে তাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা তো জানি। তবে রাইবোজোমের দুইটা নাম আছে, খুবই গুরুত্বপূর্ণ দুইটা নাম আছে। একটা নাম আমরা ইতিমধ্যে শিখে ফেলছি, সেটা কি? সেটা হইতেছে প্রোটিন ফ্যাক্টরি। কেন বলা হয় প্রোটিন ফ্যাক্টরি? কারণ সে প্রোটিন তৈরি করে। আরেকটা নাম কি দেখো, এই যে রাইবোজোমটা আমার আদি কোষেও থাকে এবং প্রকৃত কোষেও থাকে। তার মানে কি, সে সব ধরনের কোষে থাকে। এ কারণে তাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, কারণ সব জায়গাতে পাওয়া যায়। সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়? কারণ সে আদি কোষও থাকে, প্রকৃত কোষও থাকে, এ কারণে তাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। মনে রাখবা। কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? দেখো তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, দুইটা অণুজীবের নাম বলা আছে। তার মধ্যে একটা কি? একটা হইতেছে ট্রাইকোনোমাস। কোথায় আছে দেখো, এই দেখো খ নম্বরে কিন্তু ট্রাইকোনোমাস আছে। আরেকটা কি ছিল? মনোসার্কোমোনোডাইস মনে হয়, সম্ভবত নামটা এরকমই হবে। তাহলে আনসার হবে ট্রাইকোনোমাস।
পরের প্রশ্ন দেখো কি বলছে, প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? কি বলছিলাম, ওই যে ছকের মধ্যে ছিল প্লাস্টিডের গ্রানায় সূর্যালোকটা আবদ্ধ হয়, গ্রানায় সূর্যালোকটা আবদ্ধ হয়। ঠিক আছে, পরের প্রশ্ন যায়, কি বলছে দেখো, লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? দেখো একটা গাছের, এই যে মনে করে এগুলা ঘাস, এই যেগুলো হচ্ছে ঘাস, সবুজ ঘাস, তাই না? এই সবুজ ঘাসের উপরে যখন আমি যখন একটা ইট রাখবো, এই মনে করি এখানে ইট আছে, ঠিক আছে, এই সবুজ ঘাসের মধ্যে কি আছে? ইট আছে। তো মেন জিনিসটা হইতেছে, এই যেটা হইতেছে সূর্য, ঠিক আছে, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো। তো এই জিনিসটা হচ্ছে সূর্য। দেখো এই সূর্যটা কিন্তু ইট থাকার কারণে এই ঘাসের উপরে কিন্তু পড়তে পারতেছে না, তাই না? তো কয়েকদিন পর কী দেখবা, এই ঘাসগুলোকে তুমি সাদা দেখবা, এই ঘাসগুলোকে কী দেখবা, এই ঘাসগুলোকে দেখবা তুমি সাদা। বোঝা গেল? কারণ তো ওখানে সূর্যের আলো পৌঁছতে পারতেছে না, এই কারণটা কী হয়ে গেছে? সাদা হয়ে গেছে। এরকম হয় না? তো সাদা মানে কি? বর্ণহীন। তার মানে কি? এটা হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট পরিণত হয়েছে, লিউকোপ্লাস্টে পরিণত হয়েছে। বোঝা গেল? তো কি বলছে দেখো, লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়? এই যে লিউকোপ্লাস্টে যখন সূর্যের আলোটা যখন আবার পড়বে তখন সে সবুজ হবে। আবার সবুজ মানে কি? সবুজ মানে কি? ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে? এই যে আলো বা সূর্যের আলো, এটা যখন পড়বে তখন কি হবে? এটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হবে। এবার তো কি বলছে, জ্যান্থোফিল কোথায় থাকে? জ্যান্থোফিল কোথায় থাকে? ক্রোমোপ্লাস্টে থাকে। ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ, আর জ্যান্থোফিল বাকি কালারগুলো হইতেছে ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে। তাহলে এটা হবে কোনটা? এটা হবে তোমার ক্রোমোপ্লাস্টে। এখন বলো জ্যান্থোফিলের বর্ণ কীরূপ? জ্যান্থোফিল মানে হইতেছে হলুদ বর্ণ। আরেকটা ছিল, আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিনের বর্ণ কীরূপ? এটা হইতেছে কমলা। আর এটা ছিল ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন মানে লাল। ফাইকোসায়ানিন ছিল, ফাইকোসায়ানিন মানে নীল। এই নামগুলো একটু মনে রাখতে হবে। পরের প্রশ্ন যাই, ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? দেখো ফাইকোএরিথ্রিন। হ্যাঁ, ফাইকোএরিথ্রিন হইতেছে ফুলের লাল বর্ণের জন্য দায়ী। ক্যারোটিন, ক্যারোটিন কোন বর্ণের জন্য দায়ী? ক্যারোটিন হইতেছে কমলা, কমলা বর্ণের জন্য দায়ী। ফাইকোসায়ানিন কোন বর্ণের জন্য দায়ী? নীল বর্ণের জন্য দায়ী। বা এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। জ্যান্থোফিল একটু আগে বলছিলাম, জ্যান্থোফিল হইতেছে হলুদ বর্ণের জন্য দায়ী, হলুদ বর্ণের জন্য দায়ী। পরের প্রশ্ন যাই, কি বলছে দেখো, প্রাণীকোষে পাওয়া যায়, কোনটা প্রাণীকোষে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট না, ক্লোরোপ্লাস্ট তো তোমার প্রাণীকোষে পাওয়া যায় না। ক্রোমোপ্লাস্ট না, এটাও না। লিউকোপ্লাস্ট এটাও না। তাহলে কোনটা পাওয়া যায়? শুধুমাত্র গোলগি বস্তু পাওয়া যায়, গোলগি বস্তু এটা পাওয়া যায়। এই তিনটা কি তোমার প্লাস্টিডের মধ্যে পড়ে? এই তিনটা হইতেছে প্লাস্টিডের মধ্যে পড়ে। তো প্লাস্টিড তো তোমার প্রাণীকোষে না, এটা তো উদ্ভিদকোষের বৈশিষ্ট্য, তো কারণে এই তিনটা হবে না। পরের প্রশ্ন যায়, কি বলছে দেখো, লাইসোজোমের কাজ কোনটি? লাইসোজোম কি করে ভাই? জীবাণু ভক্ষণ করে। আমিষ সংশ্লেষণ, আমিষ সংশ্লেষণ কার কাজ? এটা হইতেছে কোনটা? রাইবোজোম। রাইবোজোমের কাজ হইতেছে আমিষ তৈরি করা। প্রবাহ পথের নির্দেশনা, আচ্ছা এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এটা না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। জীবাণু ধ্বংস, এইটা হইতেছে লাইসোজোমের কাজ। জীবাণু ধ্বংস করা এটা হইতেছে লাইসোজোমের কাজ। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্নে যাই, গোলজি বস্তুর কাজ কোনটি? গোলজি বস্তুর কাজ কোনটা? শর্করা সঞ্চয় না। হরমোন নিঃসরণ, হ্যাঁ, বিভিন্ন নিঃসরণের সাথে কে দায়ী? গোলজি বস্তু দায়ী। প্রোটিন সংশ্লেষণ কোনটা হবে? রাইবোজোম। জীবাণু ধ্বংস কোনটা হবে? লাইসোসোম। জীবাণু ধ্বংস কোনটা হবে? এটা হবে লাইসোসোম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে অক্ষম? কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে অক্ষম? মানে নিউরনটা
বিভাজিত হইতে পারে না। আমরা বলি না স্নায়ু কোষের কোনো বিভাজন হয় না, এটা কেন হয় না? কারণ সেখানে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। সেখানে কি থাকে না? কোনো সেন্ট্রিওল থাকে না, কারণ এটা বিভাজনে অক্ষম। পরের প্রশ্নটা দেখো, প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো কোনটা? মানে কারা কারা প্রোটিন তৈরি করতে পারে? একটা জিনিস মনে রাখবা, তাদের ছকের মধ্যে ছিল, তারপরে বলি। এই যে প্রথমত হইতেছে প্রোটিন তৈরি করে হইতেছে রাইবোজোম, একটা হইতেছে রাইবোজোম, ঠিক আছে। আরেকটা দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর দিয়ে লিখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তার গায়ে অনেক সময় কি থাকে? রাইবোজোমগুলো লেগে থাকে, ঠিক আছে। তো যেহেতু রাইবোজোম থাকে, তার মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি করতে পারে? প্রোটিন সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। এখন আনসার হবে রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোথায় আছে দেখো রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? গ নম্বরে দেখো রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরের প্রশ্নে যায়, সেন্ট্রিওলের কাজ কোনটি? সেন্ট্রিওলের কাজ কোনটা? এস্টারতন্তু তৈরি করা, প্রোটিন সংশ্লেষ করা, জীবাণু ধ্বংস করা, শক্তি উৎপাদন করা। আচ্ছা দেখো, প্রোটিন সংশ্লেষ করা কার কাজ? রাইবোজোমের কাজ, রাইবোজোমের কাজ। জীবাণু ধ্বংস কার কাজ ভাইয়া? লাইসোসোমের কাজ। শক্তি উৎপাদন করা এটা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ, ঠিক আছে। তো দেখো এই যে স্টার্টে তৈরি করা বা স্পিন্ডল যন্ত্র তৈরি করা, ঠিক আছে। স্টারে তৈরি করা, স্পিন্ডল যন্ত্র তৈরি করা, এরপরে বিভিন্ন ফ্লাজেলা তৈরিতে ভূমিকা রাখা, এগুলো কার কাজ? এগুলো হইতেছে তোমার সেন্ট্রিওলের কাজ, ছকের মধ্যে ছিল। পরের প্রশ্ন যায়, কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? একটু আগে বলছি ফ্লাজেলা সৃষ্টি কোনটি ভূমিকা করে? সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। পরের প্রশ্ন যায়, কি বলছে দেখো, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা? ঝিল্লিবিহীন, দেখো এই যে তোমাদের এই যে ছকটা কোথায়, এই যে দেখো এই যে ছকের মধ্যে কোনটা কোষস্তর, কোনটা ঝিল্লিবিহীন দেওয়া আছে। এই দেখো রাইবোজোম কিন্তু কোনো ঝিল্লিবিহীন, রাইবোজোমের কিন্তু কোনো আবরণ নাই, রাইবোজোমের কোনো আবরণ নাই। তার আনসার কোনটা হবে? ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা? রাইবোজোম, রাইবোজোম। এই যে গলগি বস্তু, গলগি বস্তুর আবরণ কয়টা? দুইটা। লাইসোসোমের আবরণ কয়টা? একটা। আচ্ছা একটা জিনিস মনে হয় এটা মনে হয় মিসিং হয়েছে, না ঠিকই আছে, ঠিকই আছে। আর কোষ গহ্বর কয়টা ভাইয়া? কোষ গহ্বরটা মনে হয় একটা, একটা বলুন, ঠিক আছে। আচ্ছা তাহলে যাই আমরা পরের প্রশ্নে। এই দেখো পরের প্রশ্নে কী বলছে দেখো, মাছে বিদ্যমান প্রধান উপাদান নিচের কোনটি দ্বারা সংশ্লেষিত হয়? বা দেখো মাছের ভিতরে কি থাকে? মাছে কি থাকে? প্রোটিন থাকে। মাছে কি থাকে? প্রোটিন থাকে। তো দেখো প্রোটিন কোনটি দ্বারা সংশ্লেষিত হয়? প্রশ্নটা এমন না করে তারা বলছে মাছে বিদ্যমান প্রধান উপাদান কোনটি দ্বারা সংশ্লেষিত হয়। এটা হচ্ছে প্রোটিন কোনটি দ্বারা সংশ্লেষিত হয়, এটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কোথায় আছে দেখো, এই যে ঘ নম্বরে রাইবোজোম। পরের প্রশ্নে যায়, নিম্নের কোনটি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু? রাইবোজোম, রাইবোজোম হইতেছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। লাইসোসোম হইতেছে একটা স্তর আছে, গোলগি বস্তুতে একটা স্তর আছে, কোষ গহ্বরে কয়টা স্তর আছে? সরি, গোলগি বস্তুতে দুইটা স্তর, কোষ গহ্বরে একটা স্তর। পরের প্রশ্ন যায়, কি বলছে দেখো, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? দেখো ভাইয়া, এই যে কোষ কঙ্কাল ছিল না, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই কোষ কঙ্কালের মধ্যে এগুলো আছে। এই যে কোষ কঙ্কালে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিনগুলো থাকে। তাহলে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? কোষ কঙ্কালে থাকে, কোষ কঙ্কালে থাকে। দেখালো তো ভাইয়া, আজকে এতটুকুই থাক, আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।